আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের রেকর্ডেড ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ম্যাগনেটিক ডাইপোল নিয়ে ইন ডিটেল আলোচনা করব তোমাদের সেম সাদিকুর বই থেকে। তো ম্যাগনেটিক ডাইপোল সম্পর্কে আমি থিওরিটিক্যাল আলোচনার আগে আমি প্রথমে ফিগার 8.7 নিয়ে একটু আলোচনা করি। দেখো, এখানে ফিগার এ এবং ফিগার বি তে আসলে ম্যাগনেটিক ডাইপোলে দেখানো হচ্ছে। এখানে ছোট একটা বার ম্যাগনেট আছে, যেখানে বার ম্যাগনেটের আমাদের যে ম্যাগনেটিক ফোর্স লাইন গুলো বা বি লাইন গুলা, সেটা নর্থ পোল থেকে শুরু হয়ে সাউথ পোল দিয়ে ঘুরে আসতেছে। তো আমরা যখন অনেকগুলো এরকম বি লাইন ড্র করবো, তাহলে এই শেপের একটা দেখতে পাবো, যেখানে আমরা ম্যাগনেটিক ডাই আহ, ছোট একটা বার ম্যাগনেটের জন্য যে ম্যাগনেটিক বি লাইন গুলো তৈরি হচ্ছে বা বি লাইন গুলো ফর্ম হচ্ছে, সেগুলোকে আমরা এভাবে দেখি। ঠিক সেম ওয়েতে আমরা যখন একটা কারেন্ট ক্যারিং লুপ এর জন্য দেখি, তখন আমরা দেখবো যে আমরা জানি কারেন্ট ক্যারিং লুপের ফলেও একটা ম্যাগনেট তৈরি হয়। সেই ম্যাগনেটের প্রপার্টিটা আমরা যখন অবজার্ভ করবো, তখন আমরাও ঠিক সেম বি লাইন এখানে ড্র করতে পারি। দেখো, এই ফিগার 8.7 এর বি এবং ফিগার 8.7 এ, এই যে দুইটার আমরা যদি একটু কম্পেয়ার করি, আমরা দেখবো আসলে এটার জন্য যে বি লাইন তৈরি হচ্ছে, এটাও নিয়ারলি সেম বি লাইন দেখাচ্ছে। কাজে আমরা যদি এটাকে যদি ম্যাগনেটিক ডাইপোল বলি, ছোট বার ম্যাগনেটকে, আমরা ঠিক একটা কারেন্ট ক্যারিং লুপের জন্য যে ম্যাগনেটটা তৈরি হবে ছোট কারেন্ট ক্যারিং লুপের জন্য, সেটাকেও আমরা একটা ম্যাগনেটিক ডাইপোল বলতে পারি। আর এটা আসলে ইলেকট্রিক্যাল ডাইপোলের সাথে ইলেকট্রিক ডাইপোলের সাথে ইকুইভ্যালেন্ট হিসেবে ম্যাগনেটিক ডাইপোল বলা হচ্ছে। আমরা এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো আজকে ক্লাসে। এখন তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট কারেন্ট ক্যারিং লুপ আছে। কারেন্ট ক্যারিং লুপের জন্য আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, সেই ফিল্ডটাকে আমরা অবজার্ভ করব। ধরে নাও পি একটা পয়েন্ট, যেটার আম, আমরা কোঅর্ডিনেট গুলো যদি দেখি, আর টিটা হয়, এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম দ্বারা ডিফাইন করা হয়েছে। আর যেখানে আর হচ্ছে এই পয়েন্ট অফ অরিজিন থেকে ডিস্টেন্সটা, আর টিটা হচ্ছে জেড এক্সিস থেকে এই আর যে অ্যাঙ্গেল উৎপন্ন করছে সেটা, আর ফাই হচ্ছে যদি পি পয়েন্ট এখানে না থেকে আমাদের এক্স ওয়াই প্লেনে অবস্থান করতো, তখন যে এক্স এক্সিস এর সাথে যে অ্যাঙ্গেল হতো সেটা ফাই। ওকে। তো আমরা এই পি পয়েন্টে ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়ালটা, মানে ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়াল এ, সেটাকে আমরা যদি ডিফাইন করতে চাই, সেটা মানে বাই ডেফিনেশন আমরা আগের ইকুয়েশন গুলো দেখেছি, as equals to mu naught I by 4 pi close line integration dl 1 by into 1 by r। এখন আমাদের এই যে আরটা, আর হচ্ছে আমাদের পয়েন্ট অফ অরিজিন থেকে ডিস্টেন্সটা, আর এ হচ্ছে এই যে কারেন্ট ক্যারিং লুপ চিন্তা করতেছে তার রেডিয়াসটা। যদি এই আর এর মানটা এর থেকে অনেক বড় হয়, অর্থাৎ আমাদের অবজারভেশন পয়েন্টটা যখন অনেক দূরে হবে, তখন আমরা আসলে এই লুপটাকে একটা ছোট পয়েন্ট হিসেবে অবজার্ভ করবো, ছোট পয়েন্ট হিসেবে ট্রিট করবো এটাকে। তখন এই যে এটা অর্থাৎ ভেক্টর ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়াল যেটা পাওয়া যাবে, সেটা শুধুমাত্র ফাই কম্পোনেন্ট থাকবে। অর্থাৎ এই ফাই বরাবর তুমি যখন একটা ট্যানজেন্ট টানবে, ট্যানজেন্টের দিক যেদিকে, সে দিকের তুমি আহ, থাকবে এই শুধুমাত্র এর কম্পোনেন্ট, মানে এ এ। অর্থাৎ আমাদের এই যে ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়াল যেটা, সেটা শুধুমাত্র আমরা ফাই কম্পোনেন্ট পাবো ওই একটা দূরবর্তী কোন একটা পয়েন্টে। অর্থাৎ আর এর মান যখন খুব বেশি হবে কার থেকে, এই কারেন্ট লুপের রেডিয়াস থেকে, তখন আমরা শুধুমাত্র ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়ালের ফাই কম্পোনেন্টটা পাবো। তো এই ফাই কম্পোনেন্টটাকে আমি যদি ডিফাইন করি, এভাবেই দেখবো। মানে আমরা এটাকে আরো সিম্পলিফাই করতে নিতে পারি, অর্থাৎ এক্ষেত্রে যে ক্লোজ লাইন ইন্টিগ্রেশন হিসাব নিকাশ করে আমরা যখন এই কেসটাকে এখানে ইমপ্লিমেন্ট করবো, তার এর মানটা যখন খুব এর থেকে বড়, যদি এখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো দেখানো হয়নি, তো আমরা আহ, শুধুমাত্র মানে এই কোয়েশনটা অবজার্ভ করলে হবে আপাতত। তাহলে এ আই ইকুয়ালস টু, ক্ষেত্রে মিউ নট আই পাই স্কয়ার সাইন থিটা এফ আই 4 পাই আর স্কয়ার। এক্ষেত্রে প্রত্যেকটা জানো, মিউ নট হচ্ছে পারমিয়াবিলিটি ফ্রি স্পেস, আর আই হচ্ছে কারেন্ট ক্যারিং লুপে যে কারেন্ট ফ্লো হচ্ছে, পাইটা কনস্ট্যান্ট, আর আই হচ্ছে এই যে রেডিয়াস অফ দা কারেন্ট ক্যারিং লুপ। আর আমরা সাইন থিটা, যে থিটার জন্য আমরা সাইন থিটা নিচ্ছি। তারপর হচ্ছে এফ আই, এফ আই হচ্ছে আমাদের ফাই বরাবর ইউনিট ভেক্টর, আর 4 পাই আর স্কয়ার। এক্ষেত্রে আমরা সেটা আসলে বুঝতে পেরেছি। আম, এবার আমরা আসি, আম, যখন আমরা এই আই স্কয়ার, আই পাই স্কয়ার এজেড, এই মানটাকে যদি আমি এম দ্বারা রিপ্রেজেন্ট করি, এবং এটাকে বলি ম্যাগনেটিক মোমেন্ট অফ দ্য লুপ। এবং আমরা জানি যখন এজেড এর সাথে এ আর এর আমরা যখন ক্রস মাল্টিপ্লিকেশন করি, তখন আমরা এফ আই পাই। যদিও এক্ষেত্রে আমাদের, তো আমি এটা পজ করি, এখানে আমরা দেখছি জেড হচ্ছে যেটা বরাবর ইউনিট ভেক্টর, আর এ আর হচ্ছে
এ আর বরাবর ইউনিট ভেক্টর। তো আমরা যখন আমরা দেখছি যে এজেড এবং এ আর এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তো আমরা যখন এই এজেড এর সাথে এ আর এর ক্রস মাল্টিপ্লিকেশন করব, তখন আমরা সাইন থিটা এফ আইটা পাবো। এক্ষেত্রে আমাদের এফ জেড এ আর আর এফ আই গুলো হচ্ছে ইউনিট ভেক্টর, এবং প্রত্যেকটা হচ্ছে ওই যেটা এটা হচ্ছে যেটা বরাবর ইউনিট ভেক্টর, এটা হচ্ছে আমাদের আর ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর। আর এফ আই হচ্ছে আমাদের ফাই বরাবর ইউনিট ভেক্টর। তো আমরা যখন জেড এর সাথে আর এর ক্রস মাল্টিপ্লিকেশন করবো তখন আমরা সাইন থিটা এফ আই পাবো। অর্থাৎ আমরা এই মানটাকে, এই মোমেন্টটাকে এম ইজ টু আই পাই স্কয়ার জেড, আর যখন এআর যেটা আছে তার সাথে যখন আমরা মাল্টিপ্লাই করব, তখন আমরা আসলে এই মানটাই পাবো। আমি আবারও বলছি, এখানে যখন এম ইন্টু আর, এক্ষেত্রে তুমি যদি দেখো এম এর মান হচ্ছে আই স্কোয়ার এজেড, আর এ আর তো আছে। তো যখন এটার সাথে আমরা যখন এটা মাল্টিপ্লাই করবো, দেখো এজেড এর সাথে যখন এ আর এ মাল্টিপ্লাই করা হয় সাইন থিটা এফ আই আসবে। আর এম তো আছে আই পাই স্কোয়ার, তাহলে সেভাবে আমরা বসা আই পাই স্কোয়ার আর এ আর এটার সাথে যখন আমরা এই মানটা বসে সাইন থিটা এফ আই, তাহলে আমরা এটাই পাচ্ছি। ওকে। তো আমরা সেটা অন্যভাবে রিপ্রেজেন্ট করছি। এক্ষেত্রে এম এর ধারণাটা আনা হয়েছে, এক্ষেত্রে এম হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। আমরা ম্যাগনেটিক মোমেন্ট থেকে বুঝতে পারি কোনটা কত শক্তিশালী ম্যাগনেট। অর্থাৎ যার ম্যাগনেটিক মোমেন্ট যত বেশি হবে, তার যে ম্যাগনেটিক প্রপার্টিটাও তত বেশি হবে। এক্ষেত্রে আমরা ক্ষুদ্র একটা ডাইপোলের জন্য ম্যাগনেটিক মোমেন্টটা হিসাব করছি। তাহলে এম ইজ টু আই পাই স্কয়ার এজেড। এক্ষেত্রে আম, এই ম্যাগনেটিক মোমেন্টের দিক হবে কোন দিক বরাবর? জেড অক্ষ বরাবর। আই হচ্ছে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, আর পাই স্কয়ার হচ্ছে এটার এরিয়া। কাজেই আমাদের এই লুপের এরিয়া যত বড় হবে বা কারেন্ট যত বেশি ফ্লো হবে, ওই ম্যাগনেটিক মোমেন্টের মানটাও তত বেশি হবে। আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। এখন আমরা এই এটা অর্থাৎ ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালকে ডিফাইন করেছি। সেই ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল থেকে আমরা সেটা যদি কার্ল নিই, তাহলে আমি আগে যে ক্লাসগুলোতে আলোচনা করেছি, তাহলে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বি পাবো। এই ক্ষেত্রে আমরা এই ভেক্টরের কার্ল নিয়ে আমরা এই মানটা পেয়েছি। এটা 8.22 তে যে কোয়েশ্চেনটা আছে সেটা। এখন আমরা যদি টেবলটা অবজার্ভ করি, এই টেবলের আমরা নিচের যে সেলটা আছে এখানে দেখি। আমরা একটা ইলেকট্রিক ডাইপোলের জন্য যে ইলেকট্রিক ডাইপোল হচ্ছে দুইটা পয়েন্ট চার্জ, তাদের মান সমান, তারা পরস্পর থেকে ডিস্টেন্স আছে। সেটার জন্য কোন একটা পি পয়েন্টে আমরা যদি ইলেকট্রিক পটেনশিয়াল হিসাব করি, এটা হচ্ছে কিউ কস থিটা 4 পাই এপসিলন নট আর স্কয়ার। আর যদি আমরা তার জন্য এই পি পয়েন্টে ই ফিল্ডের ইন্টেন্সিটি কত হবে, অর্থাৎ ই এর মান কত হবে, সেটা আমরা হিসাব করলে আমরা এই কোয়েশ্চেনটা পাই। ঠিক সেম ওয়েতে আমরা যখন একটা কারেন্ট ক্যারিং লুপের জন্য কোন একটা পয়েন্টে আমরা, যেমন কোন একটা কারেন্ট ক্যারিং লুপ আছে, তার জন্য যে ম্যাগনেটটা তৈরি হচ্ছে সেটা আমরা পি পয়েন্টে অবজার্ভ করতেছি। এই পি পয়েন্টে আমরা যে ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়ালটা পাচ্ছি সেটা এখন আমরা যদি দেখি, এবং আমরা যদি বিভি এর মানটা অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বি এর মানটা যদি দেখি, তাহলে আমরা আসলে এরকম ইকুয়েশন দুইটা পাচ্ছি। দেখো, এই পাশাপাশি দুটো ইকুয়েশন আমরা কনসিডার করলে আমরা প্রায় সেম দেখতে পাই। অর্থাৎ এটাকে, এই ইকুয়েশন গুলো সেম বলে আমরা এই কারেন্ট ক্যারিং লুপটাকে ম্যাগনেটিক ডাইপোল বলতেছি। অর্থাৎ এটা যদি ইলেকট্রিক ডাইপোলের জন্য ইকুয়েশন গুলো পাওয়া যাচ্ছে, তো ঠিক একইভাবে একটা আহ, একটা কারেন্ট ক্যারিং লুপের জন্য আমরা পি পয়েন্টে যখন এফ এবং বি কে অবজার্ভ করতেছি, অর্থাৎ ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়াল এবং ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিকে যখন অবজার্ভ করতেছি, তখন আমরা সেম ধরনের ইকুয়েশন পেয়েছি। এই জন্য আসলে এটাকে ম্যাগনেটিক ডাইপোল বলা হচ্ছে। দেখে যদি আমরা ইলেকট্রিক ডাইপোল বলি, তাহলে সেটা ইকুইভ্যালেন্ট হিসেবে এটা এই কারেন্ট ক্যারিং লুপটার জন্য আমরা যে ক্ষুদ্র অতি ক্ষুদ্র একটা ম্যাগনেটিক নেচার পাচ্ছি, সেটাকে আমরা ম্যাগনেটিক ডাইপোল দ্বারা আসলে ডিফাইন করতেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর এক্ষেত্রে দেখো, আমাদের আসলে যদিও কোনো একটা ম্যাগনেটিক চার্জ, সিঙ্গেল চার্জ আসলে এক্সিস্ট করে না, এটা পাশাপাশি থাকে। যদি এখানে দেখানো হচ্ছে, এখানে তোমরা আসলে দেখতে পাচ্ছ একটা ডাইপোলের জন্য যে সৃষ্টি হচ্ছে, যেমন একটা পয়েন্ট চার্জের জন্য তুমি চাইলে সিঙ্গেল একটা পয়েন্ট চার্জ নিতে পারো, কিন্তু আসলে পয়েন্ট ম্যাগনেটিক চার্জ আসলে এরকম এক্সিস্ট করে না, এটা পাশাপাশি থাকবে। অর্থাৎ যেখানে ম্যাগনেটিক নর্থ পোল থাকবে সেখানে ম্যাগনেটিক সাউথ পোল থাকবে। ওকে। আর যদি এখানে দেখানো হচ্ছে, আমরা এখানে আরো একটু ডিটেইলে আলোচনা করি। টেবল 8.2 তে আমরা যেটা এখানে অবজার্ভ করছি সেটা এখানে দেখানো হচ্ছে, আমরা এখানে হাইলাইট করে দিয়েছি। আম, তো এখানে একটু পড়ে দেখো তোমরা। ইট ইজ ইন্টারেস্টিং টু কম্পেয়ার ইকুয়েশন 8.21 এন্ড 8.22 উইথ সিমিলার এক্সপ্রেশন ইন ইকুয়েশন 4.80 এন্ড 4.8। এটা তো এখানে এখানেও দেখানো হচ্ছে
এই দুইটা কোশ্চেন নিয়ে কথা বলা হচ্ছে। ফর ইলেকট্রিক পোটেনশিয়াল বি অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ইন দ্য সিরি ই ডিউ টু ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোলের জন্য আমরা যে পটেনশিয়াল ভি হিসাব করছি এবং ই হিসাব করছি সেটা আমাদের 4.81 এবং 80 এবং 4.82 আনা হয়েছে আগের চ্যাপ্টার 4 থেকে, এখানে আনা হয়েছে কোয়েশ্চেনটা। আর বাকিগুলো আমি যেটা বলছি সেটা এখানে আলোচনা করেছি, তুমি একটু দেখো। আর এখানে যে ম্যাগনেটিক ডাইপোলের যে মোমেন্টটা, ছোট একটা ম্যাগনেটিক ডাইপোল আছে, যেটা হিসাব করছে তার যে মোমেন্টটা হিসাব করা হয় আই ইন্টু এস। এস হচ্ছে এখানে এই লোকটা দ্বারা যে সারফেসটা কভার হয়েছে সেটাকে আমরা এস ডিফাইন করছি, এবং সারফেসটা একটা ভেক্টর কোয়ান্টিটি। হ্যাঁ, এটা আমরা যদি এরিয়া, এরিয়া ভেক্টর, এটা এই এস দ্বারা একটা এরিয়া কভার হয়েছে, এটাকে আমরা এরিয়া ভেক্টর দ্বারা ডিফাইন করেছি। আর দিক হচ্ছে কোন দিকে, যেটা যেটা বরাবর। ওকে। তো আমরা একটা ছোট ম্যাগনেটিক বারের জন্য হিসাব করি, আমি যেটা প্রথমে আলোচনা করেছি একদম ক্লাসের শুরুতে, সেটা এখানে দেখানো হচ্ছে, তোমরা একটু করে নিলে আশা করি বুঝতে পারবা। এবার আমরা একটু দেখি, আহ, একটা ছোট একটা বার ম্যাগনেট আছে, এই বার ম্যাগনেটকে যখন আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে স্থাপন করব, তখন আসলে কি হবে, এই বার ম্যাগনেটের উপর একটা টর্ক সৃষ্টি হবে। টর্ক মানে এদিকে এই যদি এটাকে আমরা নর্থ পোলের জন্য যদি একটা পয়েন্ট ম্যাগনেটিক চার্জ হিসেব করি, ধরে নাও এটাকে কাল্পনিক একটা চার্জ কিউ এম, ঠিক অপোজিট দিকে আমরা মাইনাস কিউ এম হিসাব করে নিতে পারি। যদিও আসলে এরকম আসলে ম্যাগনেটিক চার্জ এক্সিস্ট করে না। আম, এখন আমরা এই বার ম্যাগনেটের দেখবে নর্থ পোলটা আসলে এই অংশটা এদিকে ফোর্স লাভ করবে, আর এটা নেগেটিভ ম্যাগনেটিক চার্জ হওয়ার জন্য অপোজিট কে ফোর্স লাভ করবে, ফলে এটার উপর একটা টুইস্ট তৈরি হবে। অর্থাৎ আমরা যখন একটা ম্যাগনেটিক ডাইপোলকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখবো, ওই ম্যাগনেটিক ফিল্ডের ইফেক্টে ম্যাগনেটিক ডাইপোলটা চাইবে ওইদিকে ওরিয়েন্ট হতে, তখন দেখবে যে এটা আসলে টুইস্ট হয়ে এদিকে ওরিয়েন্ট হয়ে যাবে। তো এই যে যে টর্কটা তখন কাজ করবে, সেই টর্কটাকে আমরা ম্যাগনেটিক মোমেন্টের সাথে যে বি ফিল্ডটা দেওয়া হচ্ছে তার যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, তখন আমরা সেখান থেকে হিসাব করে নিতে পারি। একটা পয়েন্ট ম্যাগনেটিক চার্জ কিউএম যদি হয় এবং সে ম্যাগনেটের লেন্থ যদি এল হয়, তখন আমরা যে মোমেন্টটা সেটাকে আমরা ওই পয়েন্ট চার্জ কিউএম এর সাথে, পয়েন্ট ম্যাগনেটিক চার্জের সাথে যখন ম্যাগনেটের লেন্থ দ্বারা মাল্টিপ্লাই করবো, তখন আমরা ম্যাগনেটিক মোমেন্ট পাবো। ঠিক যেমন আমরা ইলেকট্রিক ডাইপোলের জন্য পেয়েছি, ঠিক সেম আমরা এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট হিসেবে করতেছি। তাহলে এম ইন্টু কিউএম এল ক্রস বি। ওকে, যেখানে এল হচ্ছে আমরা নর্থ থেকে সাউথ পোলের দিকে আমাদের যে লেন্থটা, অর্থাৎ খুব ছোট যে লেন্থ হিসাব আছে, সেই লেন্থ কে আমরা এল দ্বারা ডিফাইন করি। যার দিক মানে আমরা আসলে এটা পয়েন্ট সাউথ থেকে নর্থ দিকে হিসাব করা হয়, দিক থেকে দিকে, আমি প্রথম ভুল বলেছি, সরি। এই এল ভেক্টরটাকে ডিফাইন করা হয় সাউথ থেকে নর্থের দিকে। ওকে। আর যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সটাকে আমরা কিউ এম বি দ্বারা ডিফাইন করি। আহ, যে ম্যাগনেটিক চার্জের উপর যে ফোর্সটা কাজ করতেছে, এবং টর্ক যেটা সেটাকে আমরা টি হিসেবে কিউ এল ক্রস বি হিসেবে ডিফাইন করি। এক্ষেত্রে আমরা দেখছি যে আহ, আহ, প- যেহেতু এই ম্যাগনেটিক ডাইপোল, এটার যে ইফেক্টটা আবার সেম ইফেক্ট এটার তো মধ্যে আছে, অর্থাৎ এটাকেও এটা একটা ম্যাগনেটিক ডাইপোল হিসেবে আমরা ট্রিট করতে পারি। তাহলে আমরা এই লাইনটা একটু হিসাব দেখি। Both a small current loop and a bar magnet produce magnetic dipole. They are equivalent if they produce the same torque in a given B field. আমরা যদি এরকম একটা কারেন্ট ক্যারিং লুপটাকে যদি মানে অবজার্ভ করি, মনে করো কোনো একটা অ্যাটম আছে, অ্যাটমের তার একটা ম্যাগনেটিক প্রপার্টি আছে। অবশ্য ম্যাগনেটিক প্রপার্টি অ্যাটমে তৈরি হয়েছে কিভাবে, সেখানে নিশ্চয়ই ইলেকট্রনের কি আছে, মুভমেন্ট আছে। ওই ইলেকট্রন যেহেতু একটা চার্জ, তাহলে এখানে একটা কারেন্ট ফ্লো হিসেব করা হচ্ছে, তাহলে সেখানে একটা ছোট ম্যাগনেট তৈরি হবে, এবং ছোট ম্যাগনেটের জন্য আমরা একটা ম্যাগনেটিক ডাইপোল পাবো। আমরা যদি ওই অ্যাটমটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে স্থাপন করি, তাহলে ওই ম্যাগনেটিক ডাইপোলটাও আসলে এই বার ম্যাগনেটের মতো ওরিয়েন্ট হয়ে যাবে। অর্থাৎ এটার যেমন নর্থটা এদিকে সরে যাবে, সাউথের দিকে গিয়ে একটা বি ফিল্ডের দিকে ওরিয়েন্ট হয়ে যাবে, ঠিক তেমনই একটা ছোট ম্যাগনেটিক টাইপ কারেন্ট ক্যারিং লুপের জন্য আমরা যে ম্যাগনেটিক ডাইপোলটা পাবো, সেই ম্যাগনেটিক ডাইপোলটাও আসলে ওরিয়েন্ট হয়ে যাবে। তাহলে আমরা তাদের এই দুটাকে একটা একটা ইকুইভ্যালেন্ট হিসেবে ধরতে পারি। এটার জন্য আমরা যে ফোর্সটা পাচ্ছি এটা কিউ এম বি হিসেবে ট্রিট করতে পারি। একইভাবে আমরা যদি এই লুপের জন্য যে ম্যাগনেট ম্যাগনেটিক ডাইপোলটা পাবো, সেই ম্যাগনেটিক ডাইপোলটাকে আমরা আম, হিসাব করে নিতে পারি। দেখো, এই হিসাবটা করে, অর্থাৎ আমরা কিউ এল জায়গায় আই এস বসাতে পারি। এটাও মোমেন্ট দেখায় কিউ এম এল, আর আই এস, আই ইন্টু এস, যেটা আই হচ্ছে কারেন্ট ক্যারিং লুপের যে কারেন্টটা ফ্লো হচ্ছে, আর এস হচ্ছে যে এরিয়াটা সেটা কভার করছে সেটা। তাহলে এটাও একটা মুভমেন্ট, এই অংশটা ম্যাগনেটিক মুভমেন্ট, আর কিউ এল এম এটা একটা ম্যাগনেটিক মুভমেন্ট। তাহলে দুইটা একটা একটা ইকুইভ্যালেন্ট। ওকে। তো এই যে টর্কটা হিসাব করা হচ্ছে, সেই টর্কটা শুধু অ্যাবসলিউট ভ্যালু যদি আমরা নিই, তাহলে আমরা সেখান থেকে কম্পেয়ার করে দেখি বি অবপক্ষ থেকে চলে গেলে কিউ এম ইন্টু এল। ওকে, আমরা এই ক্লাস থেকে আসলে যেটা দেখলাম এটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল। কেন আমরা ম্যাগনেটিক ডাইপোল বলতেছি,
মানে আমরা ইলেকট্রিক ডাইপোলের সাথে ইকুইভ্যালেন্ট হিসেবে ম্যাগনেটিক ডাইপোল বলতেছি, এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে ইলেকট্রিক ফিল্ডের জন্য যে পটেনশিয়াল, তারপর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হিসাব করা হয়, ঠিক কিভাবে ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমরা ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়াল এবং বি দুটা এক্ষেত্রে ইলেকট্রিক ডাইপোলের জন্য হিসাব করা হয়েছে, এটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোলের জন্য হিসাব করা হয়েছে। তাহলে আমরা দুটো একই রকম আছে। তো একই রকম বলে এটাকে ইলেকট্রিক ডাইপোলের সাথে মিল রেখে এই কারেন্ট ক্যারিং লুপের জন্য আহ, যে আহ, ম্যাগ- যে ম্যাগনেটিক ইফেক্টটা রয়েছে সেটাকে আমরা ওই ম্যাগনেটিক ডাইপোল হিসেবে বলতে পারি। আম, অর্থাৎ এটাকে আমরা ছোট একটা ইলেকট্রিক ডাইপোল বললে এটাকে আমরা ম্যাগনেটিক ডাইপোল বলবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি এটাকে আসলে যথাসম্ভব সহজভাবে বোঝানোর ট্রাই করেছি, তোমরা একটু পড়ে নিলে আশা করি বিষয়টা বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে।